ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এরপর জানিয়ে দিব মুরাদনগরের একজন উপদেষ্টার কথায় সেখানকার এসপি ওসিরা ওঠা বসা করছে বলেছেন রিজভী। এদিকে সরকারি পুকুরের মাছ লুট, পদ হারালেন বিএনপি নেতা। আরো জানিয়ে দিব বিএনপির অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমানের উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে বেইজিং ছাড়লেন ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে প্রয়োজনে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর 100 ফিটের বেরাইদ এলাকার দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, কোনোভাবে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, 17 বছর লড়াই সংগ্রাম হলো সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার জন্য এই লড়াই, কিন্তু কেউ কেউ এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে, বিভাজন তৈরির চেষ্টা করছে, কিন্তু তা হতে দেয়া যাবে না। আমরা তিস্তা নদীর পাড়ে গিয়ে প্রতিবাদ করেছি। তিনি দাবি করেন, বিএনপি সব পরিবর্তন এনেছে, সংস্কার বিএনপি করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বিএনপি প্রতিষ্ঠা করেছে। এ সময় গত 17 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে দলটির মহাসচিব বলেন, এত নির্যাতন, এত মামলা, গুম খুন সহ্য করেছে বিএনপি। বিএনপি করে এমন মানুষ নির্যাতনের শিকার হয়েছে 99%, কিন্তু একদিন হঠাৎ করে হাসিনাকে আল্লাহ গুম করে দিলেন, মানুষ শান্তি পেল। ডাইনির হাত থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছেন, নতুন সুযোগ তৈরি করেছে। মুরাদনগরের একজন উপদেষ্টার কথায় সেখানের এসপি ওসিরা ওঠা বসা করেছেন বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে জনগণের সঙ্গে লুকোচুরি খেলা করছে। একবার বলছে জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে, একবার বলে মার্চে, আবার বলছে জুনে হবে। কেন তারা এমন করছে তা আমাদের বোধগম্য নয়। তিনি আরো বলেন, কুমিল্লার মুরাদনগরের একজন শক্তিশালী উপদেষ্টার কথায় সেখানকার এসপি ওসি সহ প্রশাসন ওঠা বসা করেছে। বিএনপি নেতারা ফোন দিলে ওসিরা ফোন ধরছে না। সেখানে সে উপদেষ্টার নির্দেশে বিএনপি যুবদল ছাত্রদল নেতাদের পবিত্র ঈদের প্রাক্কালে গ্রেফতার করেছে। এ সরকার তো নিরপেক্ষ সরকার, অথচ তাদের নির্দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসিনা সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের আগে শেখ হাসিনা যে কাজ করত এখনো কুমিল্লায় তা হচ্ছে। শনিবার 29 মার্চ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা মাঠে জুলাইয়ের শহীদ পরিবার এবং হতদরিদ্রের মাঝে ঈদবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামাতের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দলের 71-এর ভূমিকা বিতর্কিত। তারা 71-এ অপরাধ করেছে, তাই 71-এর স্মৃতিকে ভুলিয়ে দিতে তারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। রিজভী আরো বলেন, যে দল 71-এর স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা গণপরিষদ চাইতে পারে, কিন্তু যেসব ছেলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এটাই আমার প্রশ্ন। গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে, কিন্তু 24 সালে তো দেশ স্বাধীন হয়নি। স্বাধীন তো অর্জিত হয়েছে 1971 সালে। সরকারি পুকুরে মাছ লুট, পদ হারালেন বিএনপি নেতা। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের অফিসের অভ্যন্তরে পুকুর থেকে দলবল নিয়ে মাছ লুট করে পদ হারিয়েছেন একজন বিএনপি নেতা। শনিবার 29 মার্চ দুপুরে 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অব্যাহতির বিষয়টি জানানো হয়। ওই নেতার নাম এস.এম. আপেল মাহমুদ। তিনি জামালপুর পৌরসভার 7 নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে মাসলুটের ঘটনায় অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং ওয়ার্ড শাখার কোষাধ্যক্ষ এস.এম. আপেল মাহমুদকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে দলীয় সকল কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজল বিষয়টি নিশ্চিত করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমানের উপদেষ্টা। সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। শনিবার 29 মার্চ এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন। কিছু ঐতিহাসিক প্রশ্ন। বাংলাদেশে সর্বপ্রথম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রস্তাবনা কোন রাজনৈতিক দল দিয়েছিল? উত্তর, বিএনপির। 2016 সালের প্রণীত ভিশন 2030 এর 6 নম্বর দফায় প্রথমবারের মতো সংসদে উচ্চকক্ষের কথা বলা হয়, যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 2022 সালে ঘোষিত 27 দফা ও 2023 সালে ঘোষিত 31 দফাতেও বিশেষ গুরুত্ব পায়। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের প্রস্তাবও কি বিএনপি সর্বপ্রথম দিয়েছিল? হ্যাঁ, 31 দফার 5ম দফায় সুস্পষ্ট রয়েছে যে কোনো ব্যক্তি পরপর 2 টার্মের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন না। ফ্যাসিবাদের এমন একটি সময়ে জনগণের ভোটের অবসম্ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাব দেন, যখন শেখ হাসিনা নিজের অবৈধ প্রধানমন্ত্রিত্ব কুক্ষিগত রাখতে নজিরবিহীন গুমখুন, হামলা মামলা, দমন নিপীড়ন চালাতে থাকে। টাইম মেশিন দিয়ে সে রক্তস্নাত সময়টাতে ফিরে যেতে পারলে বোঝা যাবে এই উদার প্রস্তাবনার মাহাত্ম্য। ঢাকার উদ্দেশ্যে বেইজিং ছাড়লেন ডক্টর ইউনূস। 4 দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার জন্য যাত্রা করেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই। এর আগে 26 মার্চ চীনে পৌঁছান ডক্টর ইউনূস। সফরের প্রথম দিনে চীনের হাইনানের কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা সহ উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরদিন 27 মার্চ তিনি বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন 2025 এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।